বিসমিল্লাহির রহমানির রহিম। কুলগাঁও সিটি কর্পোরেশন কর্তৃক অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগতম। গত দুইটা ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের অধ্যায়ন থেকে দুইটি ক্লাস নিয়েছিলাম। একটা হচ্ছে অধ্যায়ন কি এবং শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে অধ্যায়ন সংগ্রহের যে উপাদানগুলো বন্ড বাজার এবং শেয়ার বাজার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্থায়নের উৎস, অর্থাৎ অর্থ সংগ্রহ করার জন্য কোন কোন উৎস থেকে আমরা কখন কীভাবে অর্থ সংগ্রহ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে অর্থ সংগ্রহের যে উৎসগুলো তোমাদেরকে দেখাবো, এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ হয়ে থাকে এবং সিকিউ হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। ঋণের মাধ্যমে অর্থায়নটা হচ্ছে ব্যাংক ও এনজিও। সাধারণত ঋণের উৎসসমূহকে দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু বাংলাদেশে পঞ্চবার্ষিকীর দলিলে অর্থায়নসমূহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করছিল। একটা হলো প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক। এখানে দেখো, সাধারণত ঋণের উৎসসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষায় যদি আসে ঋণের উৎসসমূহ কয় প্রকার, তাহলে হবে দুই প্রকার। সাধারণত ঋণের উৎসসমূহকে দুই ভাগে ভাগ করে, একটা হলো প্রাতিষ্ঠানিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুনগুলো, আইন ও শর্তাধীনের অধীনে যেই ঋণ দেওয়া হয় সেটা হলো প্রাতিষ্ঠানিক। আর যেটা বাংলাদেশ ব্যাংকের আইন কানুন এবং শর্তাবলীর বাইরে যে ঋণটা প্রদান করবে যারা, তাদেরকে অপ্রাতিষ্ঠানিক বলে। এখন দেখো, তাহলে একটা পেলাম প্রাতিষ্ঠানিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক। আবার প্রাতিষ্ঠানিক উৎসসমূহকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো উপানুষ্ঠানিক, একটা হলো আনুষ্ঠানিক। এখন একটু দেখো, প্রাতিষ্ঠানিক উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা উপানুষ্ঠানিক আর একটা হলো আনুষ্ঠানিক। তো প্রাতিষ্ঠানিক উৎসসমূহ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আইন কানুন ও শর্তাবলীর অধীনে থেকে যেই ঋণ প্রদান করা হয় সেটা ছিল প্রাতিষ্ঠানিক। তাহলে প্রাতিষ্ঠানিকের দুইটি, একটা হলো উপানুষ্ঠানিক, একটা হলো আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিকটা কি? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান হিসাব নয় এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুসরণ করে ঋণ দিচ্ছে। ঋণের এই উৎসগুলোকে উপানুষ্ঠানিক ঋণের উৎস বলে। তোমরা লিখে নিতে পারো চাইলে। উপানুষ্ঠানিকটা কি? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান হিসাবে নয় এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুসরণ করে ঋণ দেয়। ঋণের এই উৎসগুলোকে উপানুষ্ঠানিক ঋণের উৎস বলা হয়। কি বলছি? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয় এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুসরণ করে ঋণ দেয়। ঋণের এই উৎসগুলোকে উপানুষ্ঠানিক বলে। আনুষ্ঠানিক যেটা, সেটা হচ্ছে কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুন ও শর্তাবলীর অধীনে কর্মরত আর্থিক প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক ঋণের উৎস বলা হয়। তাহলে আনুষ্ঠানিকটা কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুন ও শর্তাবলীর অধীনে কর্মরত আর্থিক প্রতিষ্ঠানগুলো হবে আনুষ্ঠানিক উৎস। এখন আমরা দেখে নিব উপানুষ্ঠানিক উৎসগুলো কি। উপানুষ্ঠানিক উৎসের মধ্যে আমরা পাবো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বাণিজ্যিক ব্যাংকসমূহ। এছাড়া বাংলাদেশে 860টি এনজিও রয়েছে। বড় বড় এনজিওগুলো হলো ব্র্যাক, কেয়ার, ক্রিপ্টাস, প্রশিকা, RDRS ও ওয়ার্ল্ড ভিশন। এখানে এগুলো কতটা প্রতিষ্ঠান বলছি? 860টি। অনেক সময় তোমাদের পরীক্ষাতে আছে বাংলাদেশে কতটি এনজিও রয়েছে, তো সেই ক্ষেত্রে 860টি তোমরা দিতে পারো, তবে এগুলো চেঞ্জেবল। তবে এই পর্যন্ত 860টি তোমরা যদি পরীক্ষাতে আসে সেই ক্ষেত্রে তোমরা দিতে পারবা। এবার আনুষ্ঠানিক ঋণের উৎসগুলো কি? আনুষ্ঠানিক উৎসসমূহ হলো বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সমবায় সমিতি, ভূমি বন্ধকি ব্যাংক, সরকার। পরীক্ষাতে আসতে পারে সমবায় সমিতি কোন ধরনের ঋণের উৎস, তাহলে এটা হবে আনুষ্ঠানিক উৎস। এবার অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি? তোমাদেরকে বলছি, অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ হলো যেগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন
এবং শর্তের বাইরে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়ম অনুযায়ী যেই ঋণ প্রদান করে সেটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন ও শর্তের বাইরে ব্যক্তিগতভাবে বা নিজস্ব নিয়ম অনুযায়ী যে ঋণ প্রদান করে সেটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। এখন অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কী কী একটু দেখে নাও। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী দোকানদার, দৈনিক কৃষক, দালাল ও ব্যাপারী, প্রতিবেশী। অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা অপশন থাকতে পারে। অপ্রাতিষ্ঠানিক উৎস তাহলে আমরা কী কী পেলাম? আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, দৈনিক কৃষক, দালাল ও ব্যাপারী এবং প্রতিবেশী। এছাড়া আমরা কি বলছি, প্রথমত সাধারণত ঋণের উৎসকে দুই ভাগে পাই, একটা হলো প্রাতিষ্ঠানিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক। আর প্রাতিষ্ঠানিক থেকে আমরা দুই প্রকার পাই, একটা হলো উপ-আনুষ্ঠানিক আর একটা হলো আনুষ্ঠানিক। এছাড়াও আমাদের মেয়াদের ভিত্তিতেও ঋণের বিভিন্ন শ্রেণী বিভাগ হয়ে থাকে। আমরা একে একে এগুলো একটু দেখে নিই। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে আমরা পাবো একটি হলো প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে আমরা প্রাতিষ্ঠানিক উৎস কী কী পাচ্ছি সেটা একটু দেখে নিই। প্রাতিষ্ঠানিক একটা হলো অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক থেকে আমরা যাব বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক বলতে যেটা অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে যে আমরা ঋণের জন্য অর্থ সংগ্রহ করবো সেগুলো হলো বাহ্যিক, আর অভ্যন্তরীণ বা নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে থেকে যেগুলো আমরা সংগ্রহ করব সেগুলো হলো অভ্যন্তরীণ। এবার দেখে নিই বাহ্যিকের মধ্যে আমরা কী কী পাচ্ছি। যেমন এগুলো প্রতিষ্ঠানের বাইরে থেকে আমরা পাবো, সেটা আত্মীয় স্বজন থেকে পেতে পারি, মহাজন থেকে পেতে পারি, মালিক থেকে পেতে পারি। এগুলো হলো স্বল্পকালীন অর্থায়নের মধ্যে বাহ্যিক উৎসসমূহ। এবার দেখে নিন অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রদেয় হিসাব অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের প্রদেয় হিসাব, বকেয়া হিসাব, ব্যবসায়ী ঋণ, বাণিজ্যিক পত্র, পাঠ্যকরণ, সংরক্ষিত আয়। অভ্যন্তরীণ উৎসে আমরা কী কী পেলাম? স্বল্পমেয়াদে প্রদেয় হিসাব, বকেয়া হিসাব, ব্যবসায়ী ঋণ, বাণিজ্যিক পত্র, পাঠ্যকরণ, সংরক্ষিত আয়। অনেক সময় তোমাদের আসতে পারে নিচের কোনটি স্বল্পমেয়াদী অভ্যন্তরীণ আয়ের উৎস। এক্ষেত্রে সংরক্ষিত আয় থাকতে পারে, পাঠ্যকরণ থাকতে পারে, বাণিজ্যিক পত্র থাকতে পারে, প্রদেয় হিসাব থাকতে পারে। এগুলো একটু খেয়াল করবা। মধ্যমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে আমরা কী পাবো? একটা প্রাতিষ্ঠানিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে এটা হলো মধ্যম মেয়াদী, ভালো করে খেয়াল করো। এর আগে আমরা দেখছি স্বল্পমেয়াদী, এটা হলো মধ্যম মেয়াদী। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পাবো বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, বীমা কোম্পানি, লিজিং কোম্পানি, বিদেশি দাতা সংস্থা, কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক। এই চার্টগুলো তোমরা লিখে নাও, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার আসো অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কী কী। সেখানে আমরা পাইছি মালিক, মহাজন, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, সংরক্ষিত হয়। কিন্তু আমরা স্বল্পকালও পাইছি মালিক, মহাজন, কিন্তু মধ্যমেয়াদীতে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড সংরক্ষিত হয়। তাহলে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড কোন ধরনের উৎস? সেটা হবে স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিক উৎস। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে আমরা দুই ধরনের পাবো, একটা হলো অভ্যন্তরীণ উৎস আর একটা হলো বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে আমরা যেটা পাবো অবন্টিত মুনাফা, অবশ্যই তহবিল, কুঋণ সঞ্চিতি। কি বলছি? অবন্টিত মুনাফা, এই প্রশ্নটা বেশি আসে। অবন্টিত মুনাফা কোন ধরনের আয়ের উৎস? তাহলে এটা হবে অভ্যন্তরীণ আয়ের উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস। এবার বাহ্যিক উৎসের মধ্যে আসবে মূলধন বাজারের হাতিয়ার, প্রাতিষ্ঠানিক ঋণ, ইজারা তহবিল। এখানে খুবই ইম্পর্টেন্ট দীর্ঘমেয়াদী বাহ্যিক উৎসগুলো আসলে একটু খেয়াল করো। আমরা স্বল্প মেয়াদে পাইছি প্রতিষ্ঠানের যে পাঠ্যকরণ, তারপরে প্রতিষ্ঠানের কিছু ঋণ, এগুলো পাইছি। কিন্তু দেখো দীর্ঘমেয়াদে বাহ্যিক উৎসসমূহের মধ্যে আমরা কি কি দেখতেছি। এটা হলো মূলধন বাজারের হাতিয়ার। মূলধন বাজারের হাতিয়ার মধ্যে গত ক্লাসে আমি তোমাদেরকে শেয়ার পড়াইছিলাম। সেই শেয়ারের মধ্যে দেখো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, এগুলো হচ্ছে তোমার বাহ্যিক উৎসসমূহ দীর্ঘমেয়াদী ঋণের উৎস।
তাহলে সাধারণ শেয়ার কোন ধরনের উৎস? বাহ্যিক উৎস। অথবা মেয়াদকালীন হলে এটা স্বল্পকাল, দীর্ঘকাল এবং মধ্যম কাল। তাহলে তোমাদের হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এক্ষেত্রে আনসারটা হবে দীর্ঘমেয়াদী। আর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। এইভাবে আমরা এখন সময়ের ভিত্তিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণের উৎসগুলো আমরা দেখলাম। আবার অনেকভাবে আসতে পারে অর্থায়নের প্রধান প্রধান উৎসসমূহ কী কী? একটা হলো নিজস্ব সঞ্চয়, আর একটা হলো ব্যাংক ঋণ। এবার দেখো ব্যাংক ঋণ কীভাবে কোত্থেকে আসে। মধ্যম মেয়াদী অর্থায়নের ব্যাংক ঋণ হলো বাণিজ্যিক ব্যাংক। কি বলছি? মধ্যমেয়াদী অর্থায়নের ব্যাংক ঋণ হলো বাণিজ্যিক ব্যাংক। এরপরে দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণদাতা সংস্থা, গৃহ নির্মাণ দান সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক। অনেক সময় বাংলাদেশ কৃষি ব্যাংক এটা কোন ধরনের ঋণের উৎস? এটা ব্যাংক ঋণের উৎস হতে পারে, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হতে পারে, অথবা প্রাতিষ্ঠানিক উৎস হতে পারে। বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিও সমূহ হল ব্র্যাক, এএসএ, আশা, পিকেএসএফ, শক্তি ফাউন্ডেশন, প্রশিকা, টিএমএসএস, এসএস কেয়ার, হিট, স্বনির্ভর বাংলাদেশ, তারপরে আছে গ্রামীণ। এগুলো হচ্ছে বাংলাদেশে কর্মরত এনজিও সংস্থা। তো অনেক সময় তোমাদের অনুধাবনে আসতে পারে বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিও সংস্থা বা কয়েকটি এনজিও সংস্থার নাম লিখো, অথবা এনজিও সংস্থাগুলো কীভাবে অর্থায়ন সংগ্রহে ভূমিকা পালন করে সেই বিষয়ের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তো তোমরা অর্থায়নের উৎসর অনেকগুলো শ্রেণীবিভাগ দেখালাম। প্রধানত আমরা দেখিয়েছি ঋণের মাধ্যমে অর্থায়নের শ্রেণীবিভাগ দুই প্রকার। একটা হলো প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। আবার প্রাতিষ্ঠানিক উৎসকে আবার দুইটিভাবে দেখছি, উপ-আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক। আবার মেয়াদের ভিত্তিতে ঋণের উৎস তিনভাবে দেখালাম, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আবার অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ ঋণের ভিত্তিতে স্বল্পমেয়াদ, দীর্ঘমেয়াদ ও মধ্যমেয়াদ দেখিয়েছি। এই চার্টগুলো মুখস্থ রাখবা এবং মনে রাখার চেষ্টা করবা। তাহলে আজকে এতটুকুই থাক। ধন্যবাদ।